প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমরা গতদিন পর্যন্ত যে বিষয়গুলো শিখেছিলাম আর্থিক বিবরণী বিশ্লেষণের উপর, এই আর্থিক বিবরণী বিশ্লেষণের উপর আমরা এ পর্যন্ত মোট 6টি সূত্রের প্রয়োগক্ষেত্র 9টি সূত্রের প্রয়োগক্ষেত্র শিখেছি। সেখানে আমরা দেখেছিলাম এই প্রয়োগক্ষেত্রগুলোর ভিতর আমাদের প্রথম দিনের ক্লাসে ছিল চলতি অনুপাত কী, চলতি মূলধন অনুপাত কী, মোট লাভ অনুপাত কী, নিট লাভ অনুপাত কী। আমরা পরবর্তী দিনের ক্লাসে শিখলাম চলতি মূলধন কী, মজুদ আবর্তন অনুপাত কী, দেনাদার আবর্তন অনুপাত কী, তরল অনুপাত কী। এই প্রত্যেকটা অনুপাতের আমরা উদ্দীপকের আলোকে লিখিত সূত্রের ব্যাখ্যা সহ সমাধান প্রস্তুত করেছি। আজকে আমরা নতুন আরেকটি বিষয় শিখব। আসলে এখানে নতুন বিষয়টা বলা ভুল, প্রত্যেকটি বিষয় আমাদের পূর্বে আলোচিত, প্রত্যেকটি বিষয় আমাদের আগে থেকে শেখা। এই বিষয়গুলোকে আবার ঝালাই করে নেওয়া, এই বিষয়গুলোকে এর পুরাতন আলোচনার আলোকে আবার বুঝে নেওয়া, তা এমনই একটি বিষয় যেটি হচ্ছে সমন্বিত ক্রয়। আমরা আজকে শিখব সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় কী, সমন্বিত ক্রয়ের প্রয়োজনীয়তা, সমন্বিত ক্রয় এর প্রয়োগক্ষেত্র। সমন্বিত ক্রয় কী, সমন্বিত ক্রয়ের প্রয়োজনীয়তা এবং সমন্বিত ক্রয়ের প্রয়োগক্ষেত্র, এই তিনটি বিষয় আজকে আমরা জেনে নেব। সমন্বিত ক্রয়। আমাদের 1 নম্বর প্রশ্ন, সমন্বিত ক্রয় কি? এর উত্তর হিসাবে আমরা লিখতে পারব পূর্বের ক্রয়, কমা বর্তমান ক্রয় ও রক্ষিত অবলিক মজুদ ক্রয়ের মূল্যের সমন্বিত রূপকে সমন্বিত ক্রয় বলে। যেমন অর্থ সাকিব 2018 সালে 1500 একক ক্রয় করে। আমরা এখানে উপরে লিখছি টাকা
যে 1500 এককের দাম ছিল 1,50,000 টাকা। এরপর 2018 জানুয়ারি 1 মজুদ 500 একক, মূল্য 50,000 টাকা। 2018 ডিসেম্বর 31 500 একক মজুদ, মূল্য 50,000 টাকা। করণীয়: ক সমন্বিত একক, খ একক প্রতি সমন্বিত মূল্য কত? তাহলে আমরা লক্ষ্য করলাম অর্থ সাকিব 2018 সালে 1500 একক ক্রয় করে, যার ক্রয় মূল্য ছিল 1,50,000 টাকা। তার জানুয়ারি 1 তারিখে মজুদ ছিল 500 একক, যার মূল্য ছিল 50,000 টাকা। 2018 সালের ডিসেম্বর 31 তারিখে 500 একক মজুদ ছিল, যার মূল্য ছিল 50,000 টাকা। আমাদের কোয়া দাগে সমন্বিত এককের পরিমাণ চেয়েছে। দেখো সমন্বিত ক্রয় কি, এর সংজ্ঞায় আমরা লিখেছি পূর্ব একক। এই পূর্ব বলতে প্রারম্ভিক, পূর্ব বলতে প্রারম্ভিক, বর্তমান বলতে ক্রয়, রক্ষিত মজুদ, সমাপনী মজুদ। এখন এই সমন্বিত এককের ক্ষেত্রে প্রারম্ভিক এককের সঙ্গে ক্রয় একক যোগ হয়, সমাপনী মজুদ বাদ হয়। তাহলে আমরা পেয়ে যেতে পারি সমন্বিত একক। তাহলে আমরা কোয়া দাগের সমাধান আগে করে নিই। সমাধান: ক সমন্বিত একক, সমন্বিত একক। এরপরে আমরা লিখব আমরা জানি সমন্বিত একক সমান সমান প্রারম্ভিক একক যোগ ক্রয় একক বিয়োগ সমাপনী একক। এখন আমরা লক্ষ্য করছি এখানে প্রারম্ভিক একক আছে আমাদের 1500,
জানুয়ারির 1 তারিখে আমাদের মজুদ ছিল 500 একক। আমরা চলমান বছরে ক্রয় করেছি 1500 একক। সমাপনী আমাদের রয়ে গেছে 500 একক। অর্থাৎ আমাদের সমন্বিত এককের পরিমাণ হলো 1500 একক। সমন্বিত একক 1500 একক। আমাদের দাগ নাম্বার খোয়াতে চেয়েছে একক প্রতি সমন্বিত মূল্য কত। তাহলে আমরা এর পরেই করব সমাধান খোয়া একক প্রতি সমন্বিত মূল্য প্রথমে আমরা প্রারম্ভিক মূল্য লিখে নেব। প্রারম্ভিক মূল্য 1,50,000। আমাদের প্রারম্ভিক মূল্য ছিল 50,000 টাকা। ক্রয় মূল্য ছিল 1,50,000 টাকা। সমাপনী মূল্য ছিল 50,000 টাকা। আমরা পূর্বে থেকে জেনেছি সমাপনী মূল্য বাদ যায়, প্রারম্ভিক মূল্যের সঙ্গে ক্রয় মূল্য যোগ হয়। তাহলে এখানে যোগ করার পর আমাদের দেখো সমন্বিত একক ছিল 1500। যোগ বিয়োগ করার পর আমরা লিখতে পারি 1500 এককের মূল্য সমান সমান 1,50,000 টাকা। 1,50,000 টাকা। অতএব এক এককের মূল্য সমান সমান 1,50,000 ভাগ 1500 টাকা সমান সমান 10 টাকা। তাহলে আমরা একক প্রতি মূল্য পেয়ে গেলাম 10 টাকা। কোয়াদাগে আমাদের কাছে প্রশ্ন করেছিল সমন্বিত একক কত। সেখানে আমরা উত্তর হিসাবে পেয়েছি 1,15,000 একক। আমাদের যেখানে প্রারম্ভিক একক ছিল 500, আমরা ক্রয় করেছিলাম আরও 1500। আমাদের সমাপনী ছিল 500। প্রারম্ভিক যোগ ক্রয় বিয়োগ সমাপনী বাদ দিয়ে আমরা সমন্বিত একক হিসাবে পেয়েছিলাম 1,500 একক। সমন্বিত মূল্য আমরা পেয়েছি 1,50,000 টাকা, যাকে আমরা 1500 একক দ্বারা ভাগ করি একক প্রতি সমন্বিত মূল্য পেলাম 10 টাকা। তাহলে আমাদের সমন্বিত ক্রয় কি, এর একটি উদাহরণ আমরা দেখলাম। উদাহরণ সহ এটা বোঝার চেষ্টা করলাম। আমরা ক্লাসের শুরুতে আলোচনা করেছিলাম যে আজকের আলোচনা থেকে আমরা শেখার চেষ্টা করব সমন্বিত ক্রয় কি, সমন্বিত ক্রয়ের প্রয়োজনীয়তা, সমন্বিত ক্রয়ের ব্যবহার, সমন্বিত ক্রয় কি এর সংজ্ঞাটা আমাদের শেখা হলো।
এখন আমরা শিখব সমন্বিত ক্রয়ের প্রয়োজনীয়তা। সমন্বিত ক্রয়ের প্রয়োজনীয়তা কি? প্রশ্ন, সমন্বিত ক্রয়ের প্রয়োজনীয়তা। নাম্বার 1, একের অধিক মূল্য পরিহার করা। 2, সমমূল্যে গুদামে পণ্য রক্ষণাবেক্ষণ। 3, ক্রেতা সন্তুষ্টি অর্জন। 4, পূর্ব মূল্যের সাথে তুলনা করে পণ্য ক্রয়। আসলে আরও কয়েকটি পয়েন্ট এখানে আলোচনা করা যেত, কিন্তু আমাদের শেখার জন্যে মূলত 2টি পয়েন্ট সীমাবদ্ধ ছিল। সেখানে আমরা 4টি পয়েন্ট লিখে নিলাম এবং 4টি পয়েন্টের উপর আমরা আলোচনা করব। আমাদের প্রথম পয়েন্টটা দেখো রয়েছে একের অধিক মূল্য পরিহার করা। একটি ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত প্রধান ক্যাশিয়ার একজন থাকেন, খুচরা ক্যাশিয়ার একজন থাকেন, বিনিয়োগকারী একের অধিক হতে পারেন। ব্যবসা প্রতিষ্ঠানের একের অধিক স্থান থেকে অর্থ আসতে পারে, নাম তার আগমন। একের অধিক ক্ষেত্রে অর্থ যেতে পারে, নাম তার নির্গমন। অর্থাৎ অর্থের আগমন একক হতে হবে, প্রধান ক্যাশিয়ার একক হতে হবে, নির্গমন একক হতে হবে। সেখানে একই ধরনের পণ্য ব্যবসায়ী ক্ষেত্রে একের অধিক রকমের মূল্য হিসাবে জটিলতা সৃষ্টি করে। এজন্যে একের অধিক মূল্য পরিহার করার জন্য প্রারম্ভিক মূল্যের সঙ্গে ক্রয় মূল্য এবং সমাপনী মূল্য যোগ বিয়োগ করে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে সর্বদা রক্ষিত পণ্যের মূল্য একক রাখতে চাই। নাম্বার 2 আমাদের বলা হয়েছে সমমূল্যে পণ্য গুদামে রক্ষণাবেক্ষণ। গুদামে যখন আমরা পণ্য সংরক্ষণ করি, একই মানসম্পন্ন পণ্য যদি হয়, একই মানসম্পন্ন, একই গুণাগুণ, আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট, তার মূল্য ভিন্ন হলে এই পণ্য রক্ষণাবেক্ষণ করা বেশ কঠিন হয়। কিন্তু পণ্যের আকার, আকৃতি, গুণাগুণ যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে মূল্যের ভিন্নতা গ্রহণযোগ্য। তাই ভিন্ন ভিন্ন মূল্য যেন সৃষ্টি না হয়, তার জন্য আমরা সমন্বিত ক্রয়ের মাধ্যমে পণ্য মূল্য সমরূপ রাখতে চাই। দাগ নাম্বার 3 আছে ক্রেতা সন্তুষ্টি অর্জন। ক্রেতা সন্তুষ্টি অর্জন কেন?
ক্রেতারা সাধারণত ন্যায্য মূল্য অর্থাৎ যুক্তিসঙ্গত মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করতে বেশি আগ্রহী হয়ে থাকেন। এক্ষেত্রে একই আকার আকৃতি, মান ও গুণাগুণ বিশিষ্ট পণ্য ভিন্ন ভিন্ন মূল্য যদি তুমি উপস্থাপন করো, ক্রেতা অসন্তোষ সৃষ্টি হয়। ক্রেতা ওই ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি বিরাগভাজন হন। ফলশ্রুতিতে দেখা যায় উনি ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয়ের জন্য স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখান না। তাই ব্যবসায়ীর জন্যে অধিক বিক্রয় ক্রেতা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সৃষ্টি হয়। আর ক্রেতা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যদি অধিক বিক্রয় সম্পন্ন করতে হয়, তাহলে পণ্যের একক মূল্য রাখা অপরিহার্য। কারণ আমরা জানি অধিক পরিমাণে বিক্রয় সংগঠিত হলে ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নিশ্চিত হয়। আর এই মুনাফা অর্জন নিশ্চিত করার জন্য আমরা একক মূল্যে পণ্য বিক্রয় করার জন্যে সদা সচেষ্ট থাকি, যার জন্যে আমরা গুদামে রক্ষিত আর ব্যবসায় রক্ষিত আর বিক্রয় কেন্দ্রে রক্ষিত পণ্যের সমরূপ মূল্য নির্ধারণ করতে চাই। আমাদের রয়ে গেল লাস্ট পয়েন্ট, পূর্ব মূল্যের সাথে তুলনা করে পণ্য ক্রয় করা। এই সমন্বিত ক্রয়ের মাধ্যমে আমরা ধারণা অর্জন করতে পারি পূর্ববর্তী লটে পূর্ববর্তী ক্রয়ে আমাদের কেমন আকৃতি এবং কেমন মানের পণ্য কী দামে ক্রয় করা ছিল। যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ অপরিবর্তিত থাকলেই আমাদের অধিক মূল্যে আর অথবা গত দিনের ক্রয়ের অধিক মূল্যে পণ্য ক্রয় যুক্তিসঙ্গত হবে না। তো আমরা কি করব? এর জন্যে পূর্ববর্তী দিনের ক্রয়ের সঙ্গে তুলনা করে আজকের পণ্য সরবরাহ করব। আমাদের সবথেকে শেষে বাকি আছে সমন্বিত ক্রয়ের ব্যবহার। আমাদের আজকে শেখার ইচ্ছা ছিল, শেখার জন্যে বলা ছিল সমন্বিত ক্রয় কি, সমন্বিত ক্রয়ের প্রয়োজনীয়তা, সমন্বিত ক্রয়ের ব্যবহার। শেষ টপিক ক্রমিক 1, রেওয়ামিলের ডেভিডজের হিসাবে, ক্রমিক 2 আর্থিক অবস্থার বিবরণীতে প্রত্যক্ষ ব্যয় নির্ধারণে গুদামে রক্ষিত পণ্যের সঠিক মূল্য নির্ধারণে। আমি এই গুদামে রক্ষিত পণ্যের সঠিক মূল্য নির্ধারণে এর ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিচ্ছি। এখানে দেখো মাল খতিয়ান, মাল খতিয়ান
আমরা লেখা পয়েন্ট থেকেই আসলে ব্যবহার বিধি বুঝে নিয়েছি। তারপরেও আমি একটু বিষয়টা তোমাদের সামনে একটু আলোচনা করে দেব। তোমরা অলরেডি লিখে নিয়েছো, তারপরেও আমার কথা লক্ষ্য করে শোনো। বলা হলো রেওয়ামিলের ডেবিট জের হিসাবে, সব রেওয়ামিলের ডেবিট জের হিসাবে আমরা সমন্বিত ক্রয়কে দেখাতে পারি না বা দেখানো আমাদের প্রয়োজন হয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রেওয়ামিলে প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় এমন দফা দেওয়া হয়, সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মজুদ পণ্য সাধারণত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, এটাই স্বাভাবিক নিয়ম। অস্বাভাবিকতা হচ্ছে তাই যদি আমরা কখনো দেখি আমাদের উদ্দীপকে সমন্বিত ক্রয় আছে, সেক্ষেত্রে রেওয়ামিলের সমন্বিত ক্রয় বসবে, সমাপনী মজুদ পণ্য বসবে না। নাম্বার 2 আমাদের বলা হয়েছে আর্থিক অবস্থার বিবরণীতে প্রত্যক্ষ ব্যয় নির্ধারণী। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা সাধারণত 3টি ভাগে ভাগ করে হিসাবটাকে প্রস্তুত করে থাকি। প্রথম ভাগটার নাম আয় ব্যয় হিসাব, যেখান থেকে আমরা মোট লাভ বের করে থাকি। দ্বিতীয় ভাগটার নাম বিশদ আয় ব্যয় বিবরণী, যেখান থেকে আমরা নিট লাভ বের করে থাকি। আমাদের শেষ অংশটার নাম উদ্বর্তপত্র, যেখানে আমরা নিট সম্পদ এবং নিট দায়ের একটা তালিকা প্রস্তুত করি। তো আর্থিক অবস্থার বিবরণীতে প্রথম ধাপে যখন আমরা আয় ব্যয়ের মাধ্যমে মোট লাভ নির্ণয় করতে চাই, তখন আমাদের প্রত্যক্ষ ব্যয় নির্ধারণের প্রয়োজন হয়। বিক্রয় থেকে আমরা প্রত্যক্ষ ব্যয় এর মাধ্যমে নির্ধারিত বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ নির্ণয় করে থাকি। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের একটি প্রধান অংশ এই সমন্বিত ক্রয়। আমাদের 3 নম্বর পয়েন্টে আছে গুদামে রক্ষিত পণ্যের সঠিক মূল্য নির্ধারণ। 3 নম্বর পয়েন্ট, গুদামে রক্ষিত পণ্যের সঠিক মূল্য নির্ধারণ। ব্র্যাকেটে লেখা ছিল তার মাল খতিয়ান। আমরা যখন মাল খতিয়ান আর আগে আসলে আগে ছাড়, পরে আসলে আগে ছাড় এমন পদ্ধতিতে পণ্য খতিয়ান প্রস্তুত করি, সেখানে পণ্যমূল্য সঠিকভাবে নির্ধারণ করা না থাকলে কি পরিমাণ পণ্য কত টাকার পণ্য আমাদের গুদামে রক্ষিত আছে এবং কত টাকার পণ্য গুদাম থেকে বাইরে চলে গেছে, এটা নির্ধারণ করা খুবই কঠিন হয়। এজন্যে আমরা পণ্য খতিয়ানের ক্ষেত্রে লক্ষ্য করেছি প্রারম্ভিক মজুদ পণ্য দ্বারা আমরা এই খতিয়ান রক্ষণাবেক্ষণের কাজ শুরু করি। সারা মাস আর সারা বছর জুড়ে নূতন করে পণ্য ক্রয় হলে তাকে আমরা আগমন হিসাবে দেখিয়ে থাকি। সারা মাস আর সারা বছর ধরে পণ্য ইস্যু বা বিক্রয় করা হলে তাকে আমরা নির্গমন হিসাবে দেখিয়ে থাকি। অর্থাৎ প্রারম্ভিক যোগ ক্রয় বাদ ইস্যু সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণ সৃষ্টি। এজন্যে আমরা বলতে পারি মাল খতিয়ান প্রস্তুত করার ক্ষেত্রে, অর্থাৎ গুদামে রক্ষিত পণ্যের সঠিক মূল্য নির্ধারণের জন্যে আমরা এই সমন্বিত ক্রয়ের সহযোগিতা নিয়ে থাকি। আমি আরও একবার রিপিট করছি, আজকের আলোচনা থেকে আমরা যে 3টি বিষয় শেখার চেষ্টা করেছি, 3টি বিষয় সম্পর্কে অবগত হয়েছি। তার প্রথমটি ছিল নাম্বার 1, সমন্বিত ক্রয় কী, এটা আমরা উদাহরণ সহ দেখেছি। নাম্বার 2, প্রশ্ন ছিল সমন্বিত ক্রয়ের প্রয়োজনীয়তা।
প্রয়োজনীয়তা এটা আমরা আলোচনা করেছি। আলোচনা সহ নাম্বার 3 আমাদের প্রশ্ন ছিল, আমাদের কাছে প্রশ্ন ছিল সমন্বিত ক্রয়ের ব্যবহার, এটা আমরা আলোচনা করেছি। পয়েন্ট সহ ছিল, এখানে আমি এখানে লিখে দিলাম আলোচনা পয়েন্ট সহ আলোচনা পয়েন্ট সহ। তো প্রিয় বন্ধুরা, আমাদের সমন্বিত ক্রয়ের 1, 2 এবং 3টি বিষয় আজকে আমাদের শেখা হলো। তোমরা আমার আলোচিত 3টি বিষয় বাসায় আরেকবার দেখবে, আন্তরিকভাবে বোঝার চেষ্টা করবে, পড়ার প্রতি, লেখার প্রতি, অনুশীলনের প্রতি আরও বেশি আগ্রহী উঠবে। এমন কথা বলে আজকে ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি গুড বাই।